মাননীয় স্পিকার, এই 2টা মিনিট সময় দেন না। সময় নাই। 2টা মিনিট। ধন্যবাদ মানুষ। আমি তো বক্তব্যের প্রারম্ভে বলেছি, মুদি দোকানে লেখা থাকে না, বাকি চাহিয়া লজ্জা দিবেন না, সময় চাহিয়া লজ্জা দিবেন না। আকবরের নবরত্নের নাম শুনেছেন সকলেই, আবুল ফজল, ফৌজি, টোডরমল, বীরবল, তারপরে আপনার মানসিংহ, তানসেন, তারপরে আপনার আব্দুল করিম খানি খা, মোল্লা দোপেয়াজা। তো একবার আকবর বলতেছে দরবারে, এই বলেন তো দেখি আমার এই রাজ্যের মধ্যে রুগী বেশি না ডাক্তার বেশি? তো মোল্লা দোপেয়াজাকে বলতো বুদ্ধির রাজাহাজ নবরত্নে। তো বললো, হুজুর আপনার রাজ্যের মধ্যে ডাক্তারের সংখ্যা বেশি। তখন বলতেছে, এই প্রমাণ করতে না পারলে কিন্তু ক্ষমতা বুঝছো তোমার কি হবে। অন্য পারিষদ হইচই করে, না স্যার এটা সাংঘাতিক টিটকারি করতেছে, ইয়ার কি করতেছে, আবার রুগীর চেয়ে ডাক্তার বেশি কেমন হয়। হুজুর আমার সময় দেন, 3 দিন প্রমাণ করে দেয়। দিলাম। 3 দিন পরে আর আয় না মোল্লা দোপেয়াজা। 7 দিন পরে ব্যান্ডেজ করে, হাতে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ, কোমরে ব্যান্ডেজ করে ঢুকছে। আরে তোমার কি হলো, তোমার কি হলো? বলে, হুজুর সানের বাঁধানো ঘাটে গোসল করতে গেছি, পরে গিয়ে মাথা ফাইটা রক্ত গেছে, হাত ভেঙে গেছে, কোমর ভাঙছে, জ্বর ঠান্ডা কাশি, আইতে পারি নাই। এই শুরু করছে। একজনে বলে, আরে প্যারাসিটামল খাইছ? এইটা বলার সাথে আরেকজনে বলে, আরে এটা প্যারাসিটামলে ভালো হবে না, সেক দিছো কিনা গরম পানির। আরেকজনে বলতেছে, তুমি টিটেনাস দিয়েছো না, তো তোমার সর্বনাশ হইব। আরেকজনে বলে, এটা হবে না, টাকার অভাব থাকলে, বীরবল বলতেছে, অর্থমন্ত্রী ছিল, বলে তুমি টাকা চাইতা, তুমি চিকিৎসা ভালো করে করো। আরেকজনে বলে যে না, এগুলি কোনো বিষয় হলো কবিরা জানতে হবে অন্য রাজ্য থেকে। আরেকজনে বলতেছে, না এটা হবে না, তোমাকে ইনজেকশন দিতে হবে। তখন করলো কি, সব ব্যান্ডেজ সব খুলে ফেলছে। তো এর কি, তুমি তো অসুস্থ মানুষ, কি হলো? কয়, স্যার আমার কিচ্ছু হয় নাই। কয়, তাহলে কি করলা? বলে, স্যার আমি 7 দিন আগে বলছিলাম যে আপনার রাজ্যের মধ্যে রুগীর চেয়ে ডাক্তার বেশি। আমি 1 লাখ রুগী হিসাবে ঢুকছি, আপনার 910 জনে আমার 9টা প্রেসক্রিপশন দিচ্ছে আপনার সামনে। তা চিন্তা করে দেখেন, রুগী বেশি না ডাক্তার বেশি? তো এইখানে কিন্তু এই রুগীর চেয়ে ডাক্তার বেশি হয়ে গেছে। বাজেট দিছে, এই যে উপদেশ দিতেছে, সারাদিন উপদেশ দেয়, খালি সমালোচনা, খালি সমালোচনা। আরে পদ দেখান। রবীন্দ্রনাথ একটা কথা বলছিল যে উপদেশ দেওয়া সহজ, উপায় বলে দেওয়াই কঠিন। এই উপদেশ দেন, ভালো উপদেশ দেন, সুষ্ঠু উপদেশ দেন, বাজেট বাস্তবায়নের জন্য কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ, এটা আমি মনে করি। কাজে বাজেট নিয়ে, অঙ্ক নিয়ে কথা বলতে গেলে 2-3 ঘন্টা লাগবে। আমার চেয়ে বিজ্ঞ লোক এনে সবাই, সেদিকে যাচ্ছি না। শুধু বলবো, মানসিকতার উপর নির্ভর করবো বাংলাদেশ কোন দিকে চলবে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, এই 2টা মিনিট সময় দেন না। সময় নাই। 2টা মিনিট। ধন্যবাদ মানুষ। আমি তো বক্তব্যের প্রারম্ভে বলেছি, মুদি দোকানে লেখা থাকে না, বাকি চাহিয়া লজ্জা দিবেন না, সময় চাহিয়া লজ্জা দিবেন না। বাজেট খুব সহজ জিনিস না। সীমাহীন সম্পদের মধ্যে অসীম অভাব পূরণের বিপরীত দ্বান্দ্বিক সমীকরণের একটা জটিল সমাধান হচ্ছে বাজেট। যিনি প্রণয়ন করেন, যারা প্রণয়ন করেন, এই সমস্যাটা তারা যতভাবে উপলব্ধি করেন, স্বাভাবিক মানুষের যারা সেটা উপলব্ধি করা সম্ভব হয় না, বিদায় আমরা অনেকেই কথা বলে থাকি। মাননীয় স্পিকার, 55টা বাজেট দেওয়া হয়েছে স্বাধীনতার পরে। প্রত্যেক বাজেটই ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। অর্থমন্ত্রী বলেছেন, মানুষের অভাব পূরণের জন্য, দেশের অগ্রগতির ধারার বজায় রাখার জন্য এই বাজেটকে বৃহৎ করতে হয়েছে। কারণ আমরা জানি, অর্থনীতিতে একটা থিওরি আছে, ভিশাস সার্কেল অফ পভার্টি, অর্থাৎ দারিদ্র্যের দুষ্ট চক্র। এই দারিদ্র্যের দুষ্ট চক্র যখন অর্থনীতিকে আবিষ্ট করে ফেলে, অর্থনীতি একটা খাদের মধ্যে পড়ে, তখন সেটাতে তোলার জন্য বাজেট বৃহৎ করতে হয়। এবং এইটা অর্থনীতির আরেকটা সূত্রের সাথে, থিওরির সাথে সম্পৃক্ত। সেই থিওরিটি হচ্ছে বিগ পুশ থিওরি। অর্থনীতিতে একটা থিওরি আছে যাকে বলা হয় বিগ পুশ থিওরি, বাংলায় হচ্ছে বৃহৎ ধাক্কা তত্ত্ব। এই বৃহৎ ধাক্কা যদি না দেওয়া হয়, তাহলে অর্থনীতি একটা নির্দিষ্ট স্তর থেকে উপরে উঠে না। এই সংসদে আসার পরে আমি সহ দাঁড়ানোর পরে খাল, বিল, রাস্তাঘাট, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, এমন কোনো কথা নাই, নাই 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 অভাব অনটন। এটা বাস্তব এবং দাবি জানাটাও বাস্তব। কাজে আমি যদি কিছু চাই, সেটা সংকুলন করতে হলে অর্থের প্রয়োজন।
অতএব বৃহৎ বাজেট নিয়ে যারা সমালোচনা করেন আমার মনে হয় তারা সেই ব্যক্তির মতো যারা একই ডালে বসে নিজের ডাল কাটা শুরু করেন, আত্মঘাতী কাজ। এই সমালোচনা সবসময় করা যায় না, বরঞ্চ বড় হয়েছে এটাকে বাস্তবায়নের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সম্মিলিত বা প্রচেষ্টা গ্রহণ করা উচিত। রাজস্ব আহরণ কঠিন, এটি জানি, এটা কষ্ট হবে, অনেক পরিশ্রম করতে হবে। এত প্রতিকূলতা সত্ত্বেও তারপর 60টির মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে বাজেটে কর কমানো হয়েছে। এটি মানুষের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণের জন্য করা হয়েছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। মাননীয় স্পিকার, ম্যাক্রো ইকোনমিক্স কথা বারবার অর্থমন্ত্রী বলেছেন, অর্থনীতিবিদরা বলেন। এই যে ইন্ডেক্সগুলি ইকোনমিক্সের ছোট ছোট কুটির শিল্প, ছোট ছোট শিল্প, এইগুলি হচ্ছে মাইক্রো ইকোনমিক্সের ইন্ডেক্স। এই মাইক্রো ইকোনমিক্সের সমষ্টিগত যে ফল সেটাকে বলা হয় ম্যাক্রো ইকোনমি। আর এই সমষ্টিগত ফল যতক্ষণ পর্যন্ত ম্যাক্রো আকারে ধারণ করে বৃহৎ অঙ্গনে যেতে না পারবে ততক্ষণ জাতীয় পর্যায়ে অগ্রগতি লাভ করা সম্ভব নয়। কাজে এই ম্যাক্রো ইকোনমিক গোলকে অ্যাচিভ করতে হলে আমাদেরকে অনেক ক্ষেত্রে অনেকটা সহনীয় পর্যায়ে সহ্য করতে হবে এবং ধৈর্য ধারণ করে সেটাকে সহযোগিতা করতে হবে। আমি মনে করি অর্থনীতির একজন ছাত্র হতে হবে। মাননীয় স্পিকার, 3টা স্তরে এই অর্থনৈতিক এই বাজেটটাকে কার্যকরী করার কথা বলেছেন, আমি যাব না কারণ সময় খুব কম। এই 3টা স্তর প্রত্যেকটাই বিগ পুশ থিওরির সাথে সম্পৃক্ত। এক একটা স্তরে পার হতে হলে প্রত্যেকটা একটা ধাক্কা দিতে হবে অর্থনীতিতে, এবং এই ধাক্কাটা দিতে গেলে কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে অনেক জিনিস সহ্য করতে হবে, আবার সহযোগিতা করতে হবে। দুই কুল রক্ষা করে চলে এই বাজেটকে কার্যকরী করতে হবে। মাননীয় স্পিকার, বিরোধী দলের সম্মানিত সদস্যবৃন্দ খুব শঙ্কা প্রকাশ করেছেন লুটপাট হবে কিনা, যথাযথ প্রয়োগ হবে কিনা। এত শঙ্কা হওয়ার আপনাদের কোনো কারণ নাই, কারণ আপনারাই তো বলেছেন এই সংসদটা একটা ব্যতিক্রমধর্মী সংসদ। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ভোটের মাধ্যমে আপনারা নির্বাচিত হয়েছেন, আমরা নির্বাচিত হয়েছি। লুটপাট যারা করেছে তারা ভোট ছিল না, কুত্তা মার্কা নির্বাচন ছিল। সেই নির্বাচনের প্রতিনিধি আপনাদের আমাদের প্রতিনিধিকে এক হতে পারে? এক হতে পারে না। মানুষের অগাধ বিশ্বাস নিয়ে ভোট দিয়েছে, সলিড ভোটে, নিরপেক্ষ ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন, আমরাও নির্বাচিত হয়েছি। ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে হয় দায়িত্ব কিন্তু ভাগাভাগি করে পালন করতে হবে। সমালোচনা করে যদি নাকি এমন কাজ করা হয় যে আসলে আমাদের আত্মঘাতী কাজ, যেমন আমি একটি কথা বলি, তারল্যের কথা বলেছেন অনেকে ব্যাংকে, যে তারল্য কমে গেছে একটা বিশেষ ব্যাংকে। মাননীয় স্পিকার, কেন কমছে? এই টাকা গড়ে তুলে নিয়ে যদি আইডিয়াল মানিতে রূপান্তর করে রাখেন, মানি সার্কুলেশনে যদি এটা ব্যবহার না করেন, তাহলে তো তারল্য কমবেই। মব করে সেখানে ব্যাংকের সামনে উদ্দেশ্য প্রণীত মানুষকে আতঙ্ক সৃষ্টি করার জন্য মিছিল করা হবে, আবার এক লাইন সারি ধরে সেখান থেকে ব্যাংকের টাকা তোলা হবে। কারা তুলতেছে? এত টাকা তোলার প্রয়োজন কি? এক এক দিনে 5 লাখ 10 লাখ টাকা এই যে তুলতেছে, এই টাকা কি নিত্য প্রয়োজনীয় কোনো চাহিদা পূরণের জন্য? নো, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই টাকা তোলা হচ্ছে। কাজে সেইখান থেকে বিরত রাখার জন্য বিরোধী দল এবং সকলের কাছে আমি অনুরোধ জানাবো, আপনাদের সহযোগিতা কামনা করব, যাতে তারল্য না কমে, এমন কোনো ঘটনার সূত্রপাত না করাই ভালো। মাননীয় স্পিকার, বাজেট আমি যদি বলি যে অর্থমন্ত্রী একটা সিলেবাস দিয়েছেন, মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমি যদি বলি বাজেট এটা একটা সিলেবাস, পরীক্ষায় যেমন সিলেবাস ভালো হলে, প্রশ্ন ভালো হলে, উত্তর ভালো হলে রেজাল্ট ভালো হয়, পড়াশোনা না করে সিলেবাসটা দোষার কোনো প্রয়োজন নাই। সিলেবাস তো দিল, আমি যদি পড়াশোনা না করে রেজাল্ট খারাপ হবে এই জন্য সিলেবাস যিনি দিয়েছেন তার দোষ নাই। অর্থমন্ত্রী বাজেট দিয়েছেন একটা অর্থনৈতিক সম্বলিত একটা সিলেবাস। এই সিলেবাসকে যৌথভাবে কার্যকরী করার জন্য বিরোধী দল এবং ট্রেজারির দল এবং জনগণের যৌথ প্রযোজনার মাধ্যমে আন্তরিকভাবে কাজ করতে হবে, তখনই বাজেট হবে। আরেকটি কথা বলি, কেউ রাগ করবেন না, আপনারা বাজেট নিয়ে শঙ্কিত এত প্রকাশ করছেন লুট হবে, বাস্তবায়ন হবে কিনা, এত শঙ্কা আপনারা প্রকাশ করার কোনো প্রয়োজন নাই। কারণ কঠিন জিনিস, জান্নাতের টিকিট যারা দেওয়ার জন্য একটা ভোট দিলে জান্নাতে যাওয়া যায়, এত সহজ পদ্ধতি দিতে পারেন, তো বাজেট বাস্তবায়নের জন্য কেন উদ্যোগ গ্রহণ করতে পারবেন না? জান্নাতে যাওয়ার জন্য একটা ভোট দিলে যদি জান্নাতে যাওয়া যায়, এত কঠিন জিনিস যদি সহজ করতে পারেন, তো বাজেটটাকে সহজ করে বাস্তবায়নের জন্য একটা বুদ্ধি দেন না, উপদেশ দেন না, অসুবিধা নাই তো। আপনারা ছায়া বাজেট দিয়েছেন, খুব ধন্যবাদ। ছায়া হয়ে কাছেও থাকেন, কথা বলো না বলো ওগো বন্ধু, ছায়া হয়ে তবু পাশে রইব।
এখন কথা না বললেও যদি কেউ ছায়া হয়ে থাকতে চায়, আন্তরিক হয়, আমরা তো কথা বলি, তাহলে আমাদের পাশে থাকেন। মাননীয় স্পিকার, সময় তো দিবেন না, 2-3 মিনিট দিয়ে আমি শেষ করে দিয়ে একটা গল্প বলে বাজেট সম্বন্ধে কথা বলতে পারবো না, অনেকক্ষণ বলতে পারতাম, সুযোগ নাই। আকবরের নবরত্নের নাম শুনেছেন সকলেই, আবুল ফজল, ফৌজি, টোডরমল, বীরবল, তারপরে আপনার মানসিংহ, তানসেন, তারপরে আপনার আব্দুল করিম খানি খা, মোল্লা দোপেয়াজা। তো একবার আকবর বলতেছে দরবারে, এই বলেন তো দেখি আমার এই রাজ্যের মধ্যে রুগী বেশি না ডাক্তার বেশি? তো মোল্লা দোপেয়াজাকে বলতো বুদ্ধির রাজাহাজ নবরত্নে। তো বললো, হুজুর আপনার রাজ্যের মধ্যে ডাক্তারের সংখ্যা বেশি। তখন বলতেছে, এই প্রমাণ করতে না পারলে কিন্তু ক্ষমতা বুঝছো তোমার কি হবে। অন্য পারিষদ বর্গের হইচই করে, না স্যার এটা সাংঘাতিক টিটকারি করতেছে, ইয়ার কি করতেছে, আবার রুগীর চেয়ে ডাক্তার বেশি কেমন হয়। হুজুর আমার সময় দেন, 3 দিন প্রমাণ করে দেয়। দিলাম। 3 দিন পরে আর আয় না মোল্লা দোপেয়াজা। 7 দিন পরে ব্যান্ডেজ করে, হাতে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ, কোমরে ব্যান্ডেজ করে ঢুকছে। আরে তোমার কি হলো, তোমার কি হলো? বলে, হুজুর সানের বাঁধানো ঘাটে গোসল করতে গেছি, পরে গিয়ে মাথা ফাইটা রক্ত গেছে, হাত ভেঙে গেছে, কোমর ভাঙছে, জ্বর ঠান্ডা কাশি, আইতে পারি নাই। এই শুরু করছে। একজনে বলে, আরে প্যারাসিটামল খাইছ? এইটা বলার সাথে আরেকজনে বলে, আরে এটা প্যারাসিটামলে ভালো হবে না, সেক দিছো কিনা গরম পানির। আরেকজনে বলতেছে, তুমি টিটেনাস নিয়েছো না, তো তোমার সর্বনাশ হইব। আরেকজনে বলে, এটা হবে না, টাকার অভাব থাকলে, বীরবল বলতেছে, অর্থমন্ত্রী ছিল, বলে যে তুমি টাকা চাইতা, তুমি চিকিৎসা ভালো করে করো। আরেকজনে বলে যে না, এগুলি কোনো বিষয় হলো কবিরা জানতে হবে অন্য রাজ্য থেকে। আরেকজনে বলতেছে, না এটা হবে না, তোমাকে ইনজেকশন দিতে হবে। তখন করলো কি, সব ব্যান্ডেজ সব খুলে ফেলছে। তো এর কি, তুমি তো অসুস্থ মানুষ, কি হলো? কয় স্যার আমার কিচ্ছু হয় নাই। কয় তাহলে কি করলা? বলে, স্যার আমি 7 দিন আগে বলছিলাম যে আপনার রাজ্যের মধ্যে রুগীর চেয়ে ডাক্তার বেশি। আমি 1 লাখ রুগী হিসাবে ঢুকছি, আপনার 910 জনে আমার 9টা প্রেসক্রিপশন দিচ্ছে আপনার সামনে। তা চিন্তা করে দেখেন, রুগী বেশি না ডাক্তার বেশি? তো এইখানে কিন্তু এই রুগীর চেয়ে ডাক্তার বেশি হয়ে গেছে। বাজেট দিছে, এই যে উপদেশ দিতেছে, সারাদিন উপদেশ দেয়, খালি সমালোচনা, খালি সমালোচনা। আরে পদ দেখান। রবীন্দ্রনাথ একটা কথা বলছিল যে উপদেশ দেওয়া সহজ, উপায় বলে দেওয়াই কঠিন। এই উপদেশ দেন, ভালো উপদেশ দেন, সুষ্ঠু উপদেশ দেন, বাজেট বাস্তবায়নের জন্য কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ, এটা আমি মনে করি। কাজে বাজেট নিয়ে, অঙ্ক নিয়ে কথা বলতে গেলে 2-3 ঘন্টা লাগবে। আমার চেয়ে বিজ্ঞ লোক এনে সবাই, সেই দিকে যাচ্ছি না। শুধু বলবো, মানসিকতার উপর নির্ভর করবো বাংলাদেশ কোন দিকে চলবে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, এই 2টা মিনিট সময় দেন না। সময় নাই। 2টা মিনিট। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি তো বক্তব্যের প্রারম্ভে বলেছি, মুদি দোকানে লেখা থাকে না, বাকি চাহিয়া লজ্জা দিবেন না।